বিলম্ব না করে খট করে কল কেটে দিল ফয়সাল। শেষোক্ত উক্তি শুনে বক্ষস্থলে মোচড় দিয়ে উঠল তুবার। শুকনো ঢুক গিলে সে। কঠিন দুটো কথা বলার আগেই বুঝতে পারল ফয়সাল কল কেটে দিয়েছে। ফয়সালের কথার প্রেক্ষিতে দৃশ্যটি কল্পনা করতেই আঁতকে উঠল তুবা। আখি পল্লবে অশ্রু ভর করল। কান থেকে মোবাইল সরিয়ে সেখানেই দাঁড়িয়ে রইল নিশ্চল, স্থির আর অনড় হয়ে। শেষোক্ত বাচের ঝংকারে নিঃশ্বাস আটকে এলো তার। ফ্রেশ হয়ে বসার ঘরে আসলো তুবা। কার্টুন দেখছে ফারিয়া আর পাশে বসে আছে মনোয়ারা বেগম। গলা খাকারি দিয়ে মায়ের দৃষ্টি আকর্ষণ করল সে। মনোয়ারা বেগম মেয়ের দিকে তাকালেন। মাকে দেখে দৌড়ে মায়ের কাছে গেল ফারিয়া। মৃদুস্বরে হেসে মেয়েকে কোলে তুলে নিল তুবা। খাওয়ার জন্য কি আছে মা? প্রচণ্ড খিদে পেয়েছে। খিচুড়ি আর ডিম ভাজা করেছি। তুবা একটা হাত পেটে রেখে অসহায় ভঙ্গিতে বলল, তাড়াতাড়ি নিয়ে এসো। আর সহ্য করতে পারছি না। প্লেটে খিচুড়ি নিয়ে ঝালঝাল করে একটা ডিম ভাজলেন মনোয়ারা বেগম। প্লেট হাতে অঙ্গজার মুখোমুখি দাঁড়িয়ে নিস্তেজ স্বরে বললেন, আমি খাইয়ে দেই? ওষ্ঠদ্বয় প্রসারিত করে হ্যাঁ বোধক মাথা নাড়ে তুবা। মনোয়ারা বেগম কিছু জিজ্ঞেস করার জন্য হাঁসফাঁস করতে লাগলেন, কিন্তু মেয়ের মুখের দিকে তাকিয়ে নিশ্চুপ আর নীরব রইলেন। ফাহিমের দরজায় শব্দ করে কড়া নাড়লেন ফাহমিদা বেগম। দরজা খোলার কোনো নামগন্ধ নেই। এবারে তিনি উচ্চ শব্দে ফাহিম বলে চেঁচিয়ে উঠলেন। কয়েকবার ডাকাডাকির দরজা খুলল ফাহিম। পারফিউমের কড়া ঘ্রাণেন্দ্রী ফাহমিদা বেগমের নাসারন্ধ্রে এসে ধাক্কা দিল। ছেলের দিকে সন্দিহান নজরে তাকান তিনি। রুমের মধ্যে গায়ে পারফিউম লাগিয়েছিস কেন? আতঙ্কিত আনন শুকনো অধর জোড়া জিহ্বা দিয়ে ভিজিয়ে নিল সে। পড়ার টেবিলের ফাঁকে একটা ইঁদুর মরে খুব বাজে গন্ধ ছড়াচ্ছিল তাই। মুখের অভিব্যক্তি দেখে বোঝা গেল না ফাহমিদা বেগম কথাটা ঠিক কতটুকু বিশ্বাস করেছেন। সারাদিন দরজা আটকে রুমের ভিতরে কি করিস? আমাকেও রুমে ঢুকতে দিস না। আবার বাহিরে গেলে রুম তালা মেরে যাস। কি এমন আছে তোর রুমে? এইবার মুখের দৃষ্টিভঙ্গি যথেষ্ট স্বাভাবিক রাখার চেষ্টা চালালো ফাহিম। মেকি হাসি দিয়ে বলে, কি আর করব মা, সারাদিন পড়ি, হায়ার ম্যাথ ইকুয়েশন সলভ করি। দরজা খোলা রাখলে বাহির থেকে আগত শব্দে আমার পড়ায় সমস্যা হয় তাই। আর রুম তালা মেরে যাই কারণ পুরো রুম জুড়ে খাতা আর শিট। আমি আমার সুবিধা মতো এক একটা এক এক জায়গায় রেখেছি। তুমি যদি আমার রুম গোছাও তাহলে তো সব এলোমেলো করে দিবে, তাই। ছেলের কথা ঠিক হজম হল না ফাহমিদা বেগমের। তারপরও আচ্ছা বলে সেখান থেকে প্রস্থান করলেন। মা চলে যেতেই স্বস্তির নিঃশ্বাস ফেলে ফাহিম। যেন সে এতক্ষণ বাঘের সামনে দাঁড়িয়েছিল। নিজের কেবিনে চিন্তিত মুখে বসে আছে তাহমিদ। ফয়সাল কি এমন বলতে পারে যে তার বোন রাতের বেলায় বাসা থেকে বেরিয়ে গেল? উপরন্তু বলেছে ফয়সালের ফোন যেন রিসিভ না করে। নাজিফার ডাকে সম্বিত ফিরে পেল তাহমিদ। একটু স্বাভাবিক হয়ে বলল, অ্যানি প্রবলেম? হাতের ফাইলটা এগিয়ে দিয়ে বলল, স্যার, ফাইলটা কমপ্লিট করেছি। তাহমিদ উদাস হয়ে বলে, টেবিলে রেখে যান। ফাইল টেবিলের উপর রেখে দরজার দিকে এগিয়ে গিয়েও ফিরে এলো সে। আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? অতর্কিতে নাজিফার নিশন শুনে চমকে উঠে তাহমিদ। অতঃপর ম্লান বিষণ্ণ মুখে মাথা নেড়ে না বলে। নাজিফা কক্ষ থেকে বের হওয়ার সময় টাইলসে পাস্লিপ কেটে ধপাস করে নিচে পড়ে যায়। আকস্মাৎ কাণ্ডে হতবিহ্বল, স্তম্ভিত, অবরুদ্ধ নাজিফা। সেকেন্ডের মাথায় কি হয়ে গেল কিছুই বোধগম্য হল না তার। আহাম্মকের মতো মেঝেতে তাকিয়ে রইল সে।
নাজিফার অবস্থা দেখে ফিক করে হেসে দিল তাহমিদ। হাসির ধ্বনি শুনে তাহমিদের দিকে অসহায় চাহনি নিক্ষেপ করল সে। তার সবসময় তাকে নিষেধ করত এমন এলোমেলো হয়ে হাঁটার জন্য। হাসি বন্ধ করে মুখে গাম্ভীর্যের রেখা টানল। এভাবে হাসা তার ঠিক হয়নি। মনে মনে নিজের কদুক্তি করল। আসন ছেড়ে নাজিফার সমীপে গিয়ে নিজের হাত বাড়িয়ে বলল, দেখি উঠে আসুন। চমৎকৃত হয় নাজিফা। বুকে থুথু দেয় সে। অতঃপর তাহমিদের হাতটা ধরে উঠে দাঁড়ায়। তাহমিদ রোগর গলায় বলল, এজন্যই বলেছি বেশি বেশি পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়ার জন্য। শরীরে বল পাবেন, শক্তি উৎপাদন হবে। তাহলে আর যেখানে সেখানে পা ফসকে যাবে না। নাজিফা তেজ দেখিয়ে যেতে নিলেই তাহমিদ উপহাসের সুর টানে, আজ যাওয়ার সময় হাঁসের ডিম কিনে নিয়ে যাবেন। নিয়ম করে 3 বেলা 6টা হাঁসের ডিমে খাবেন, কারণ এতে পুষ্টি বেশি থাকে। আর সাথে 1 গ্লাস দুধ। নাক ফুলিয়ে নাজিফা অগ্রসর হয় সামনের দিকে। নাজিফার রাগান্বিত আনন অবলোকন করে উচ্চ শব্দে হাসল তাহমিদ। খাবার টেবিলে বসে আছে তাহমিদের পরিবার। যত্ন সহকারে ফারিয়াকে খাইয়ে দিচ্ছে তুবা। তাহমিদ বোনের দিকে এক পলক অবক্ষেপ করল। ফয়সাল ভাইয়ের সাথে তোর কি নিয়ে ঝামেলা হয়েছে? হাত থেমে গেল তুবার। কিন্তু ভাইয়ের অভিমুখে দৃষ্টিপাত করল না সে। মনোয়ারা বেগম উৎসুক, অনুসন্ধিৎসু হয়ে চেয়ে রইল মেয়ের পানে। শোনা গেল তুবার স্বাভাবিক গলার স্ফুরণ, যা নিয়েই হোক আমি তোদের সাথে এসব আলোচনা করতে চাই না। জল কতদূর গড়ায় তা তো আর জানি না, কিন্তু আমি চাই না ফয়সাল সম্পর্কে তোদের মনে কোনো নেতিবাচক ধারণা জন্মাক। আমাদের বিবাদ বাতচিত ওই বাড়ির 4 দেয়ালের মাঝে সীমাবদ্ধ থাকুক। ওর কথাগুলো এখানে বলা মানে ওকে ছোট করা, ওর অনুপস্থিতিতে ওর অসম্মান করা। অস্বীকার করতে পারবো না মানুষটাকে আমি ভালোবাসি, সম্মান করি। তাকে যদি অসম্মান করি তাহলে আমার ভালোবাসার কোনো মূল্যই রইল না। আমি চাই না তুই বা মা এসব নিয়ে আমাকে কিছু জিজ্ঞেস কর। বিশ্বাস রাখতে পারিস কোনো ভুল হবে না। আমি শুধু দেখতে চাই জল কতদূর গড়ায়। মনোয়ারা বেগম মেয়ের দিকে চেয়ে রইলেন অপলক, অনিমেষ। কি সুন্দর করে কথাগুলো বলল অকপটে, কোনো দ্বিধা ছাড়া। গাঢ়, দুর্ভেদ্য, নিগুড় রাত। আশেপাশের অধিকাংশ ফ্ল্যাটের আলো নিভিয়ে গভীর নিদ্রায় নিমগ্ন মানুষজন। নিজের রুমের আলো নিভিয়ে জানালার পর্দা কিঞ্চিত ফাঁক করে স্তিমিত, নিশ্চল, নিমিষহারা, স্থিরদৃষ্টিতে বাসার নিচের সরু গলির দিকে তাকিয়ে রইল তুবা। হলদেটে নিয়ন আলোয় স্পষ্টত পরিচিত সুঠাম দেহী পুরুষের অভাব। মানুষ কদর করতে জানে, তবে বেলা ফুরাবার পরে। জীবন থেকে গত হয়ে গেল 7টা দিন। কারো এই 7টা দিন কেটেছে চরম অস্থিরতা আর ধৈর্যহীনতায়। বাসায় একা একা দিনাতিপাত করছে ফয়সাল। তামান্না মাকে নিজের কাছে নিয়ে গেছে। দুর্বিষহ হয়ে গেছে ফয়সালের জীবন। কোথাও এক বিন্দু শান্তি নেই। প্রিয়জনের শূন্যতায় খা খা করছে তার অন্তর্দেশ। নিদারুণ যন্ত্রণা সেখানে যা ব্যক্ত করা যায়। 7 দিন আগেই তুবার সাথে তার শেষ কথা হয়েছে। এরপর আর তুবা তার ফোন তুলেনি। বউ আর মেয়েকে একটা নজর দেখার রোজ রাতে গিয়ে বাসার নিচে দাঁড়িয়ে থাকে। কাউকে কল দিয়ে অনুভূতিহীন চোখে শূন্যে তাকিয়ে রইল সে। সাথে সাথেই ওপাশের মানুষটা ফোন তুলল। কর্মব্যস্ত স্বর টেনে বলে, ভাইয়া কি বলবে তাড়াতাড়ি বল, কাজ আছে আমার। ফয়সাল ধরা গলায় বলল, আই বেডলি নিড তুবা এন্ড ফারিয়া। হয় ওদেরকে এনে দে, না হয় আমাকে মেরে ফেল। এই শূন্যতা আমার আর সহ্য হচ্ছে না।
তামান্না বিস্ফোরিত গলায় বলল, ফারিয়া কে? ফয়সাল চাপা আর্তনাদ করে উঠল, আমার সাথে এমন করিস না, অসহ্য লাগে সবকিছু, আজ 3 দিন অফিস যাই না। তামান্না গম্ভীর স্বরে বলে উঠল, এসব বলা বা করার আগে মনে ছিল না? তুবার সাথে তোমার বিয়ের ব্যবস্থা কে করেছিল? আমি তো নাকি? কেউ তোমাকে কিছু বলল, কিছু দেখালো, আর তুমি বিশ্বাস করে নিলে কেন? আমাকে জিজ্ঞেস করতে। আর যার সাথে এতগুলো দিন পার করলে তাকে চিনলে না? আচ্ছা বাদ দাও এসব কথা। যে বারবার তোমাকে দিয়ে গেল বলে গেল তাকে বের ধরার চেষ্টা করলে না কেন? তুমি তো আর টিনেজার নও যে হিতাহিত অজ্ঞান নেই, প্রাপ্ত বয়স্ক মানুষ। তাহলে এমন ভুল হলো কি করে? মেয়েটার কাছে ফোন দিতেও আমার লজ্জা লাগে। কি বলবো বলো? আমি জানি না, কিচ্ছু জানি না। আমার ওদের চাই, যেমন করে হোক, যে কোনো মূল্যে। তপ্ত উষ্ণ শ্বাস ফেলে তামান্না। ভাইয়ের মানসিক অবস্থা বুঝতে পারে সে, কিন্তু ব্যাপারটা খুব গভীরে চলে গেছে। তোমাকে যেই নাম্বার থেকে এসব দেওয়া হয়েছে ওটা সেন্ড করো তো আমাকে। নাম্বারটা পাওয়া মাত্রই নিজের কিবোর্ডে কপি করল সে। আগে থেকেই সেভ হয়ে সেই নাম্বারের দিকে তাকিয়ে তার মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে এলো, ও শিট। নিজের মাথায় হাত দিয়ে বসে রইল সে। ভর সন্ধ্যা, চতুর্দিকে টিমটিম আলো বিদ্যমান। হালকা পাতলা কেনাকাটা করতে বেরিয়েছে নাজিফা। লেডিস কর্নারে ঢুকতে গিয়ে দেখা হলো তনয়ার সাথে। দুজন দুজনকে দেখা সৌজন্য হাসল। তনয়া দুপা এগিয়ে এসে নাজিফার মুখোমুখি দাঁড়াল। প্রাণবন্ত হেসে জিজ্ঞেস করল, আরে নাজিফা, কেনাকাটা করতে এসেছেন বুঝি? প্রত্যুত্তরে নাজিফাহ মুচকি হেসে বলে, এই টুকটাক। নিজের পার্শ্বে দণ্ডায়মান পুরুষটিকে দেখিয়ে বলল, মিট মাই হাজবেন্ড রাফিফ। চমৎকৃত বিস্ফোরিত চোখে তাকায় নাজিফা। আপনি বিবাহিত? আহাম্মক নির্বোধের মতো চেয়ে রয় তনয়া। কেন আপনি জানেন না? না বোধক মাথা নাড়ে নাজিফা। আপনাকে দেখে বোঝার জো নেই। লাজুক হেসে তনয়া বলল, লাভ ম্যারেজ আমাদের, নজর না লাগুক আপনাদের উপর কারো। পাশ থেকে তনয়ার হাজবেন্ড মিষ্টি হাসল। তা কি কিনতে এলে? তনয়া প্রশ্ন করল নাজিফাকে। বার্থডে গিফট। কার জন্য? নিজেই নিজেকে গিফট করব। ওয়াও, তোমার বার্থডে? প্রশস্ত হেসে মাথা দুলায় নাজিফা। কবে? আগামীকাল। আচমকা তনয়া নাজিফাকে জড়িয়ে ধরে বলে, হ্যাপি বার্থডে ইন অ্যাডভান্স। প্রথমে হকচকিয়ে যায় নাজিফা, পরে নিজেও আলতো করে জড়িয়ে ধরে বলল, ধন্যবাদ। গলা খাকারি দেয় আফিফ। বউয়ের আমার মানুষের সাথে মিশতে সময় লাগে। মানুষ আপন করে নেওয়ার অদ্ভুত ক্ষমতা নিয়ে জন্মেছে। আসুন আপনার বার্থডে গিফট কিনতে আমরাও সাহায্য করি। নাজিফা সশব্দে হেসে বলে, ভালো মানুষের কপালে ভালো মানুষই জুটে। সন্ধ্যার অস্তমিত সূর্যটার দিকে নিমিষহারা দৃষ্টিতে তাকিয়ে রইল তুবা। মোবাইলের শব্দে ভাবনাচ্ছেদ হয় তার। স্ক্রিনশট ভাসমান নামটা দেখে রিসিভ করবে না করেও রিসিভ করল সে। লম্বা একটা দম নিয়ে বলল, যদি তোর ভাইয়ের হয়ে উকালতি করতে ফোন দিয়ে থাকিস তো কথা বাড়ানোর দরকার নেই। আমি আমার সিদ্ধান্ত তোর ভাইকে বলে দিয়েছি। ওপাশ থেকে শোনা গেল হাসির ঝংকার। আমি লজ্জিত। তোর জীবনটাকে আমি মাঝ সমুদ্রে এনে দাঁড় করিয়েছি। হয়তো এসব এখন বলে লাভ নেই, তবে আমার রিগ্রেট ফিল হয়। সদুষ্ণ শ্বাস ফেলে তামান্না পুনশ্চ বলল,
আমি আমার ভাইয়ের বউয়ের কাছে না, বান্ধবীর কাছে ফোন দিয়েছি। হুমায়রা আর আমি মিলে ডিসাইড করেছি আমাদের তিনজনের একটা গেট টুগেদারের ব্যবস্থা করব। কতদিন হলো তিনজন একসাথে বসে আড্ডা দেই না। আর তোর মনের যেই অবস্থা, তোর এটা ভীষণ প্রয়োজন। কিয়ৎকাল ভাবল তুবা। আসলেই কোথাও একটা বের হলে মনটা হালকা হতো। নরম হয়ে এলো তুবার গলার স্বর। কবে যাবি? তুই বললে আগামীকাল। তবে ফারিয়াকে আনিস না সাথে। সারাদিন ঘুরব তো ও এই ধকল নিতে পারবে না। হুমায়রা আমার সাথে কথা বলে না, কিন্তু তোর সাথে ঠিকই বলে। তামান্না আমতা আমতা করে বলে। আমি তোর আর ভাইয়ার ঝামেলার কথা ওকে বলে দিয়েছি। রাগ হলো তুবার, ভীষণ রাগ। আমাকে একবার জিজ্ঞেস করেছিস? আমি আমার মায়েরও কাছেও বলি। তোর ভাই কিন্তু এখনো আমার স্বামী। আর কোনো স্ত্রী চাইবে না তার স্বামীকে কেউ খারাপ বলুক। আসলে ও তোকে ফোন দিতে চেয়েছিল। আমি তোর মনের অবস্থার কথা ভেবে ওকে নিষেধ করি। পরে ও চাপাচাপি শুরু করে কি হয়েছে বলার জন্য। তাই আর কি, বাদ দে বলে কল কেটে দিল তুবা। কান থেকে মোবাইল নামিয়ে ক্রোড় হাসল তামান্না আর পাশে বসে থাকা মানুষটাও। দুজনের জন্য আধ ঘন্টা যাবৎ রেস্টুরেন্টে বসে অপেক্ষা করছে তুবা। সাদা স্বচ্ছ কাচের ফাঁক দিয়ে দেখল একটা পার্পলে কালার লং কুর্তি গায়ে জড়িয়ে এইদিকে আসছে হুমায়রা। অধর কোনো হাসি ফুটল তুবার। কতদিন পরে প্রাণপ্রিয় বান্ধবীকে দেখল। আসন ছেড়ে রেস্টুরেন্টের বাইরে গিয়ে হাত ভাঁজ করে দাঁড়াল সে। ময়লা ছেঁড়া জামা পরিহিত একটা বাচ্চার হাতে দুটো কিটক্যাট দিয়ে এক গাল হাসল হুমায়রা। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে সেদিকে অপলক তাকিয়ে রইল তুবা। তুবার কাছে এসেই তুবাকে শক্ত করে জড়িয়ে ধরল হুমায়রা। তুবাও বান্ধবীকে নিজের হাতের বেষ্টনীতে আবদ্ধ করল। কতদিন পরে দেখা হলো ওদের। জানিস তোর এই গুণটা আমাকে তৃপ্তি দেয়। তুই হুট করে কিভাবে যেন মানুষের মুখে হাসি ফুটাতে পারিস। তুবাকে ছেড়ে দাঁড়াল হুমায়রা। বান্ধবীর শুকনো মলিন নিস্তেজ মুখের দিকে তাকিয়ে রইল কিয়ৎকাল। একটা হাত তুবার গালে রেখে বলল, তোর সাথে আমার জরুরি কথা আছে। সারারাত আমি হাঁসফাঁস করেছি বলার জন্য। তোকে মোবাইল করে বলতে পারতাম, কিন্তু আমি তোকে সরাসরি বলতে চাইছিলাম। তামান্না এসেছে? না বোধক মাথা দুলায় তুবা। চল ভেতরে যাই। দুটো চেয়ার টেনে বসল দুজন। তুবার একটা হাত ধরল হুমায়রা। নিম্ন অপরাধীর স্বরে বলল, এসব কথা হয়তো আমার আরও আগে তোকে বলা উচিত ছিল। আমি ভেবেছিলাম ব্যাপারটা তখনই ডিসমিস হয়ে গেছে, তাই আর তোকে মুখ ফোটে বলিনি। তামান্নার কাছ থেকে সব শোনার পর নিজের কাছে নিজেই অপরাধী হয়ে গেছি। সারারাত আমি ঘুমোতে পারিনি। প্রহর গুনেছি কখন রাত পোহাবে আর আমি তোকে সব বলতে পারব। তোর জীবনকে দুর্বিষহ আর সংসার ধ্বংস করার পিছনে একজনই আছে। আর সে হল কথা সম্পূর্ণ করতে পারল হুমায়রা। তার আগেই হাঁপাতে হাঁপাতে সেখানে উপস্থিত হয় তামান্না। কোমরে হাত রেখে ঘন ঘন শ্বাস ফেলছে সে। কম্পান্বিত থরথরানি স্বরে বিবৃত করল, সরি, অনেক লেট করে ফেললাম না? আরে ইয়ার রাস্তায় এত পরিমাণে জ্যাম, আর কি বলবো। তোরা নিশ্চয়ই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিস। তুবা তামান্নাকে আশ্বস্ত করল, ওকে, তুই আগে বসে রিল্যাক্স হয়ে নে। তামান্না হুমায়রার পাশের চেয়ারটা টেনে বসল। তুবা পুনরায় হুমায়রার পানে নেত্রপাত করল। তুই কি যেন বলছিলি? কথার মোড় ঘুরিয়ে নেয় হুমায়রা। নিষ্প্রাণ হেসে বলে,
তোর মেয়ের শরীরটা ভালো? কতদিন হলো দেখি না। নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে। সুচালো দৃষ্টিতে কিছু সময় হুমায়রার দিকে চেয়ে রয় তুবা। অতঃপর বুঝতে পারল হুমায়রা তামান্নার সামনে কিছু বলতে চায় না। তুবাও আর এই মুহূর্তে ঘাটাল না। হতাশা মিশ্রিত শ্বাস ফেলল। এই তো আলহামদুলিল্লাহ। তোর মেয়ে কেমন আছে, তামান্না? অধর প্রসারিত করে তামান্না জবাব দিল, আমার রাজকন্যাও ভালো আছে। তাড়াতাড়ি লেমন মিন্ট অর্ডার কর। গলা শুকিয়ে মরুভূমি হয়ে গেল। চুটিয়ে গল্প করছে তিনজন। ভার্সিটি জীবনের বিভিন্ন স্মরণীয় ঘটনার স্মৃতিচারণ করছে আর হেসে লুটোপুটি খাচ্ছে তিনজন। এই মুহূর্তে তিনজনকে দেখলে যে কেউ বলবে সদ্য ভার্সিটিতে ভর্তি হওয়া ফ্রেশার। এত কিছুর মাঝেও শুধু দুজনের মাঝে অস্থিরতা, চাপল্য বিরাজমান। একজন ছটফট করছে কিছু বলার জন্য, আরেকজন কিছু শোনার জন্য। দৃষ্টির অলক্ষ্যে থেকে তার সুখের সংসারে অগ্নি বর্ষণ করা মানুষটার মুখোমুখি হতে চায় সে। কি এমন ক্ষতি করেছে তার জানতে চাইবে সে। তুবা যখন নিজের ভাবনায় বিভোর, ঠিক তখন হুমায়রার হাতে ধাক্কায় আধখাওয়া লেমন মিন্ট ছিটকে গিয়ে তামান্নার উপর পড়ে। হুমায়রা দাঁতে জিভ কেটে বলে, সরি ইয়ার, খেয়াল করিনি। ওয়েট, আমি ক্লিন করে দিচ্ছি। আরে এভাবে বলছিস কেন? আমি ওয়াশরুমে ক্লিন করে আসতেছি। তামান্না চলে যেতেই হুমায়রা তুবার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। মৃদুস্বরে বলল, এখন না বললে হয়তো আর বলতে পারবো না। এখন যার নাম বলবো তা শোনার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে নে। তার আগে বলে নিচ্ছি, আমাদের ক্ষতি কিন্তু আমাদের কাছের মানুষরাই করে থাকে। এই তোর জীবনে এত ঝড়ঝাপটা, ফয়সাল ভাইয়ের তোকে করা অবহেলা, সেদিনের সেই নিকৃষ্ট কথা, এসবের পেছনে আর কেউ না, তামান্না আছে। শেষোক্তে বাঁচে। তামান্নার নাম শুনে তৎক্ষণাৎ হুমায়রার হাতের মুঠো থেকে তার হাত দুটো ছাড়িয়ে নেয় তুবা। আর ইউ ক্রেজি অর কিডিং উইথ মি? তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে? কণ্ঠনালী কাঁপছে তার। মস্তিষ্ক কেমন ফাঁকা ফাঁকা লাগছে। বাকশক্তি হারিয়ে ফেলেছে। নিষ্প্রাণ দৃষ্টি নিক্ষেপ করল হুমায়রার পানে। বললাম না, আমাদের ক্ষতি আমাদের আপন মানুষরাই করে থাকে। তবে দৃষ্টির অলক্ষ্যে। এদের তুই কখনো সন্দেহের কাতারে ফেলবি না। এর সুযোগটাই এরা নেয়। তোর মনে আছে আমরা যখন দ্বিতীয় বর্ষে পড়ি, বসন্ত বরণ ফেস্টিভ্যালে তোকে আমাদের 2 ইয়ার সিনিয়র আশিক ভাই প্রপোজ করেছিল? স্তম্ভিত, নিশ্চল, স্থিরদৃষ্টিতে চেয়ে আছে তুবা। হুমায়রার কথার প্রেক্ষিতে মাথা দুলায় সে। আশিক ভাইকে তামান্না পছন্দ করত। তামান্নাও সেদিন প্ল্যান করেছিল উনাকে প্রেম নিবেদন করবে। তার আগেই উনি তোকে প্রপোজ করে। সেদিন ও ফুলের বুকে ছিঁড়ে ছুঁড়ে ফেলে বলেছিল, তোর জীবনটাকে নরক বানিয়ে ছাড়বে। তোকে কোনো দিন কারো ভালোবাসা পেতে দিবে না। ভালোবাসার অভাবে, হীনতায় তোকে ধুকে ধুকে মারবে। আমি সেদিন বুঝিনি ও তোকে এভাবে তিলে তিলে শেষ করার ফন্দি এঁটেছে। আমি সাময়িক রাগ ভেবেছিলাম, যা সময়ের সাথে সাথে বিলীন হয়ে যাবে। এসব বলে বন্ধুত্বের মাঝে ফাটল ধরাতে চাইনি। কিন্তু সেটাই আমার ভুল হয়েছে। যখন ও তোকে ওর ভাইয়ের বউ বানানোর জন্য তোড়জোড় শুরু করল, আমার তখনই এসব বলে দেওয়া উচিত ছিল। তাহলে আজ আর তোকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হতো না। হুমায়রার প্রতিটা বাচ্চ যেন তুবার গাত্রে তীরের ন্যায় আঘাত হানল। সমস্ত কায়া অসার হয়ে এল। কাজল কালো আখি জোড়ায় ভিড় জমায় অশ্রুকণা। আর মর্মদেশে হচ্ছে অদৃশ্য রক্তক্ষরণ। সামান্য এই কারণে এতগুলো বছর তাকে নীরবে আঘাত করে গেছে তামান্না। সে তো আশিকের প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি তাহলে?
এভাবে নিজের ক্রোধানলের পাপকে তাকে একটু একটু ভস্ম করবে বলে নিজের ভাইয়ের বউ করেছে। আর কিছু ভাবতে পারছে না সে। গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। যদি একটু হালকা হওয়া যায়। নিষ্প্রাণ, নির্জীব আর অনুভূতিশূন্য লোচনে চেয়ে রইল হুমায়রার পানে। সামনের দিকে তাকিয়ে হুমায়রা নিম্নস্বরে বলে, স্বাভাবিক হয়ে নে। তামান্না আসছে। বুঝতে দিস না। দুহাতে নিজের মুখ ঢাকল তুবা। ঢুক গিলে শুষ্ক, জলশূন্য গলাটা ভিজিয়ে নিল। অপলক, অনিমেষ চোখে তাকিয়ে রইল শূন্যে। হাসিমুখে এসে বসল তামান্না। তারপর তুবার নিস্তেজ, ধীরু জানন পানে চেয়ে আতকে উঠল। ডরালু, ত্রস্ত স্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে তোর? এবার তুবা নেত্রপাত করল তামান্নার পানে। নির্জীব সেই চাহনি। মুখোশের আড়ালে থাকা মুখটার দিকে তাকিয়ে রইল নির্নিমেষ। তোর ভাইকে নিয়ে কথা হচ্ছিল। হুমায়রার মুখ নিঃসৃত নিগত কর্ণগোচর হতেই মিয়ে গেল তামান্না। নতস্বরে বলে, কি ভাবলি? ডিভোর্স। ভনিতাবিহীন, নিঃসংকোচ বাচ্চ তুবার। চকিত হয় তামান্না। তুবার মুখ থেকে এমন শুনবে কল্পনাতীত তার। তুই কি বলছিস এসব? নেতিয়ে পড়া দেহটা চেয়ারে এলিয়ে দিল। ধীরুজ চক্ষুদয় বুজে বলল, মা বলেছে আমি যা সিদ্ধান্ত নিব তা তিনি মেনে নিবেন। আমি আমার সিদ্ধান্ত নিয়েছি। আমি চরিত্রহীনা। আমার মেয়ে তোর ভাইয়ের মেয়ে না। তো আমার সাথে কেন তোর ভাই সংসার করবে? সংসার করা থেকে মাছ বেটার বিচ্ছেদ। তোর ভাই আর আমার সম্পর্ক শেষ। সেই সম্পর্কের সুতো আর টানবি না। তোর আর আমার মাঝে শুধু বন্ধুত্বের সম্পর্ক রয়েছে, আর কিছুই না। তোর ভাই আর আমার নামে মাত্র সম্পর্কের সীমাবদ্ধতা হয়তো এইটুকুই ছিল। বিচ্ছেদই তার শেষ গন্তব্য। ডিভোর্স নামক শব্দটা শোনার পরই সামনে বসা থাকা দুই নারীর অধর কোণে ফুটে উঠল রহস্যময়ী হাসি। হয়তো সেই হাসির পিছনে লুকিয়ে আরও বড় রহস্য। লাঞ্চ টাইম। তনয়া নাজিফার সম্মুখে এসে দাঁড়াল। আজ তো তোমার বার্থডে। বোন হিসেবে আমার তরফ থেকে তোমাকে একটা ট্রিট দিব। না করো না কিন্তু। বোন হিসেবে বলছি, নট অফিস কলিগ। এই অমায়িক মানুষটার ভিন্নরকম আবদার ফেলতে পারল না নাজিফা। বিভিন্নভাবে এই মানুষটা তাকে সাহায্য করেছে। অফিস ক্যান্টিনের উদ্দেশ্যে পা বাড়াতেই আবারও সেদিনের মতো পিয়ন এসে বলল, নাজিফার নামে একটা পার্সেল এসেছে। হতবিহ্বল হয়ে যায় নাজিফা। সে তো কোনো অর্ডার করেনি তাহলে? তনয়া টেনে নিয়ে যায় সেখানে। পার্সেল রিসিভ করে। র্যাপিং পেপার খুলতেই দেখল, সিঁদুর লাল রঙের পাড়ের একটা সাদা শাড়ি, 2 মুঠ লাল রেশমি চুড়ি, একটা আর্টিফিশিয়াল গাজরা, সাথে ভাঁজ একটা চিরকুট। তনয়া ইশারা করল চিরকুট পরার জন্য। কাপা কাপা হাতে সেটা তুলে নিল নাজিফা। হ্যাপি বার্থডে গর্জিয়াস লেডি। উইশ ইউ বি ভেরি হ্যাপি ইন এভরি টাইম এন্ড এভরি মোমেন্ট। ইউ আর দ্য কিউটেস্ট, প্রিটিয়েস্ট ওমেন আই হ্যাভ এভার সিন। সাদা মানে স্নিগ্ধ শীতল, আর লাল বিপদ সংকেত। আপনাকে দেখলে আমার যেমন চক্ষু শীতল হয়, ঠিক তেমনি বক্ষপিঞ্জরে ঝড়ের পূর্বাভাস পাই আমি। প্রকাণ্ড ঝড়ে লণ্ড ভণ্ড হয়ে যায় আমার অন্তর্দেশ। এটা কি বিপদ নয়? আমি তো আপনার চক্ষু জোড়ায় নিজের সর্বনাশ দেখি। একটু একটু করে আমার অস্তিত্বের বিলীন হচ্ছে। এটা বিপদ নয় বলেন? কোনো একদিন আপনি এই শাড়ি পরিধান করে, দুহাতে 2 মুঠ চুড়ি আর খোপায় গাজরা গেথে আমার সামনে এসে দাঁড়াবেন, আর আমি আপনাকে দুচোখ ভরে দেখব। শরতের স্নিগ্ধ শীতল হাওয়ায় পেঁজা তুলোর মতো সাদা মেঘের ভেলা যখন দূর নীলিমায় ভেসে বেড়াবে,
বায়ুর প্রকোপে শুভ্র কাশফুল যখন ঢেউ খেলবে তখন আমি আপনার আঙ্গুলের ভাঁজে আঙ্গুল গলিয়ে হাঁটব। জীবনের অর্ধপূর্ণ খাতাটা পূর্ণ হবে সেদিন। মুখে থাকবে প্রাপ্তি আর পরিতৃপ্তির হাসি। সুখ নামক শব্দটায় ছেয়ে যাবে আমার চারপাশ। অস্তমিত সূর্যটা যখন পশ্চিমাকাশে লাল আভা ছড়াবে সেই সময় আমি যদি আপনার ললাটে আমার তৃষ্ণার্ত ঠোঁট ছুঁয়ে দেই, আপনি কি রাগ করবেন? চিরকুট পরে থমকিত নাজিফা। ঠিক কি কেমন প্রতিক্রিয়া জানাবে বুঝতে পারছে না। স্তম্ভিত, হতবিহ্বল, অবরুদ্ধ সে। তাকেও কেউ এভাবে ভালোবাসে, নিজের করে চায়? বিশ্বাস করতে পারছে না সে। নাকি ভুল করে অন্য কারোর উপহার তার কাছে চলে এসেছে? বোঝাই যায় কোনো এক পাগল অপ্রেমিক। কি সুন্দর মনোবাসনা, চিন্তা করেছ একবার? সেই মানুষটাকে একেবারে নিজের করে পেলে তুমি ভাগ্যবতী। তনয়ার কথায় বিস্মিত চোখে তাকায় নাজিফা। আসলেই কি তাই? তোরা তো জানিসই একটা সময় মিলন ভাই আমাকে খুব পছন্দ করত। বাবা এসব প্রেম ভালোবাসা পছন্দ না বলে আমি সাড়া দেইনি। এখন ভাবছি উনার সাথে ডেটে যাব। আমি তো চরিত্র খারাপই, তাই না? কি বলছিস তুই? উনি তো মনে হয় বিবাহিত। তো আমিও তো বিবাহিত। একটা মেয়ে আছে আমার। উনার বউয়ের জায়গায় আর আমি আমার জায়গায়। ডেটের কথা বউকে কে বলতে যায়? দেখ, এসব কিন্তু ঠিক না। আমার জীবনটাই বেঠিক। সবকিছু ঠিকঠাক চললে রুম ডেটেও যাব। ভেবে দেখ। গোপন শত্রুর সামনে নিজের কুকীর্তির কথা বলতেও দম লাগে, তাই না রে? অডিও ক্লিপ আর শুনল না ফয়সাল। আর শুনতে ইচ্ছে হল না তার। বিছানায় ছুঁড়ে ফেলে মোবাইলটা। নিজের চুলগুলো টেনে ধরে সে। কান দিয়ে গরম ধোঁয়া বেরুচ্ছে। রাগে সারা শরীর ফেটে যাচ্ছে। রাগে, ক্ষোভে, ক্রোধে চেহারার আদল বদলে গেল। বিছানা থেকে মোবাইল নিল সে। কল করল কোনো এক নাম্বারে। ওপাশ থেকে কল কেটে দিল। একটা মেসেজ পাঠিয়ে পুনরায় কল দিল সে। দুইবার রিং হওয়ার এবার কল রিসিভ হল। তার অগ্নিঝরা কণ্ঠনালী দিয়ে স্ফুরিত হল। তুমি যদি ভেবে থাকো এর সাথে ওর সাথে ডেটে আমি তোমাকে ছেড়ে দিব, ডিভোর্সের জন্য এগিয়ে আসব, তাহলে তুমি ভুল। আমি তোমাকে নিয়েই সংসার করব। আমি তোমাকে ছাড়ছি না। আমার তোমাকেই লাগবে। তোমাকেই প্রয়োজন। নিজের মানুষকে নিজের কাছে রাখার ক্ষমতা ফয়সালের আছে। সব ক্ষমতাই আছে। শুধু নেই সত্য মিথ্যা তফাত করার ক্ষমতা। তুমি শুধু জানো মানুষের কথা শুনে বিয়ে করা বউকে অবিশ্বাস করতে। দাঁত পিষে ফয়সাল উচ্চারণ করল। তার খেসারতি তো দিচ্ছি। সত্য হোক আর মিথ্যা এত কিছু শোনার পরও কখনো ভাবিনি ডিভোর্সের কথা। অথচ তুমি অকপটে ডিভোর্সের কথা ঠিকই বললে। তুমি যদি নিজেকে পৃথিবীর নিকৃষ্টতম মানুষটাও প্রমাণ করো, আমি তবুও তোমাকে ছাড়ব না। দরকার হলে সারা জীবন দূরে দূরে থাকব, তারপরও না। ফয়সালের স্ত্রী হয়েই বাঁচতে হবে। বললাম না, সম্পর্কের পরিণতি শেষ পর্যায়ে গেলে বিধবার থান কিনে রাখবে। মেজাজ আসমান ছুল তুবার। মাথায় রক্ত চড়ে গেছে। চোখমুখে দেখা দিল কাঠিন্যভাব। এই একটা কথা বারবার বলে কি বোঝাতে চাও? ওপাশ থেকে কোনো উত্তর পেল না। রাগে পুরো শরীর কাঁপছে তার। কোনো সারা শব্দ না পেয়ে বুঝতে পারল ফয়সাল কল কেটে দিয়েছে। মোবাইল স্ক্রিনের দিকে ক্রুদ্ধভাবে তাকিয়ে রইল সে। জানালার পর্দা সরিয়ে তারাবিহীন আকাশ পানে চেয়ে রইল তুবা। সবকিছু জানার পর বক্ষস্থলে আলোড়ন হচ্ছে ক্ষণে ক্ষণে। কাছের মানুষগুলোই পিঠে ছুরি বসায়। প্রকাশ্য শত্রু থেকে গোপন শত্রু। ভয়ঙ্কর,
বিপজ্জনক হয়। গভীর তন্দ্রায় আচ্ছন্ন ফারিয়ার মুখে আকস্মাৎ বাবাই শব্দ শুনে তড়িৎ গতিতে মেয়ে শিয়রের কাছে এসে বসে তুবা। পরম যত্নে, পরম মমতায় মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ফারিয়া বিড়বিড় করে বাবাই, বাবাই করে যাচ্ছে। ঘুমন্ত, নিদ্রামগ্ন কন্যার আনন পানে চেয়ে রইল অপলক, অনিমেষ। অতঃপর আপন মনে আওড়াল, ফয়সাল যদি জানে পাগল হয়ে উদ্ভ্রান্তের মতো ছুটে আসবে মেয়ের কাছে। ওর শাস্তি প্রাপ্য। আমাকে এতগুলো বছর নিদারুণ যন্ত্রণা দেওয়ার ফল এবার ও ভোগ করবে। ভাবনার মাঝে আবারও মোবাইল বেজে উঠল। স্ক্রিনে আননোন নাম্বার ভাসতে দেখে কপাল কুঁচকায় সে। রিসিভ করে কানে ধরতেই শ্রবণগোচর হল হুয়ায়রার কণ্ঠস্বর। কি করছিস? আলতো হাসল তুবা। মেয়েকে ঘুম পাড়াই। হুমায়রা আমতা আমতা করল। তুই কি আমার কথা বিশ্বাস করতে পারিসনি? আমার মনে হয়েছে তোকে বলার দরকার, আমি বলেছি। একটা ব্যাপার তুই ডিপলি ভেবে দেখ, তোকে ফয়সাল ভাইয়ের অফিসে কে যেতে বলেছিল? আর সেদিনই ব্যাপারটা ঘটল। এগুলো প্রিপ্ল্যান্ড না? তোর সাথে লোকটা কে ছিল? ওখানেই বা কেন গিয়েছিলি? লম্বা একটা শ্বাস ফেলে তুবা। হতাশার সুর টানে সে। আমাদের গ্রুপের মেহেদি। বিয়ের পর তো কারো সাথে যোগাযোগ হয় না। সেদিন অফিস থেকে বেরোনোর পর যখন রিকশার জন্য অপেক্ষা করছিলাম তখন ওর সাথে দেখা। ও হোটেল ওয়াশিংটন লি কর্মরত আছে। ওর কর্মস্থল দেখানোর জন্য জোর করে নিয়ে যায়। সেটাই আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। অবশ্য ভালোই হয়েছে, এত বছর ধরে আমার মনে জমে থাকা হাজারো প্রশ্নের উত্তর আমি পেয়েছি। যদি এই কথাগুলো কখনো ওর কানে যায়, ওর মনের অবস্থা কি হবে? সব সময় ছেলেটা আমাদেরকে নিজের বোন মনে করেছে, আর আজ তুই সত্যি ডিভোর্স দিবি? তুবা দুর্বোধ্য হাসল। মেয়ের পাশে শুয়ে মেয়েকে বুকে টেনে নিল। ঘুমন্ত মেয়ের কপালে চুমু দিয়ে ধীর গলায় বলে, হুম। দিন গড়াতে গড়াতে মাসের কৌঠায় পৌঁছাল। নাজিফার চাকরি কনফার্মড হয়েছে। মাঝে মাঝে পাঠানো গিফটের মালিককে সে আজও চিনতে পারেনি। বিভিন্ন সময়ে মুঠোফোনে পাঠানো আবেগময়ী বার্তায় ফুরবল হয়ে পড়ছে সে। মানুষটাকে তার দেখতে বড্ড ইচ্ছে করে। যে মানুষ এত সুন্দর করে মনের সকল বাসনা কলমের কালিতে ফুটিয়ে তুলতে, সে মানুষটার মনমানসিকতা নিশ্চয়ই খুব সুন্দর। বার্তা পাঠানোর সাথে সাথে সে সেই নাম্বারে কল দেয়, কিন্তু মোবাইল বন্ধ। মনে মনে পণ করেছিল ছোট ছোট উপহারগুলো আর সে গ্রহণ করবে না। কিন্তু ডেলিভারি বয় আসার সাথে সাথে তার মন আকুপাকু করে, কি আছে দেখার। সে কি আড়ালে থাকা মানুষটার প্রেমে পড়ে গেল? না দেখেও কাউকে ভালোবাসা যায়? সময় গড়ানোর সাথে সাথে সব পাল্টে গেলেও নিজের মতামত থেকে তুবাকে কেউ টলাতে পারেনি। সেদিনের পর রাশেদা খাতুন ফোন করেছিল। অসহায় আর বিষণ্ণ স্বরে প্রশ্ন করেছিলেন, তুই সত্যি এই সম্পর্কটা শেষ করে দিবি? অপ্রত্যাশিতভাবে শাশুড়ির মুখে এমন প্রশ্ন শুনে থমকে যায় তুবা। নিদারুণ যন্ত্রণায় বক্ষস্থল মোচড় দিয়ে ওঠে। গলা কাঁপতে শুরু করে। শুকিয়ে যাওয়া কণ্ঠনালী ঢুক গিলে ভিজিয়ে নিল সে। নত স্বরে জবাব দিল, জি। তুবার উত্তর শুনে নিজের কর্ণে কিয়ৎকাল মোবাইল চেপে ধরে ফুপিয়ে উঠলেন। অতঃপর ঠাস করে মোবাইল কেটে দিল। শাশুড়ির রোদনের নিনাদ কর্ণগোচর হতেই মনটা বিষিয়ে গেল তার। সে এমনটা তো চায়নি। তারপরও কেন এই পরিস্থিতির মুখোমুখি হতে হলো তাকে? কান থেকে মোবাইল নামিয়ে নিঃশব্দে কাঁদতে লাগল সে। হাজারবার এই বাড়িতে এসেছে ফয়সাল। উস্কোখুস্কো চুল, চোখের নিচে কালি, সুঠাম আর বলিষ্ঠ দেহ জরাজীর্ণ হয়ে যাওয়া দেখে মনোয়ারা বেগমও মেয়েকে বলেছিলেন, একটা সময় আমিও বলেছিলাম ফিরে আয়।
করতে হবে না সংসার। এখন এই আমি বলছি ফিরে যা তুই। এভাবে চলতে থাকলে ছেলেটা মরে যাবে। তুই কি ফয়সালের পরিবর্তনটা দেখতে পাচ্ছিস না? আমি তো শাশুড়ি, আমারই যদি এমন লাগে না জানি ওর মায়ের কেমন লাগে রোজ ছেলেকে এমন অবস্থায় দেখতে। ফিরে যা মা। এভাবে আর জেদ ধরে থাকিস না। যা হয়েছে ভুলে যা। ছেলেটাকে এভাবে দেখলে বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। তুই তো বলেছিলি ফয়সাল ভাই তোকে ভালোবাসে। আমরা না দেখলেও তুই বুঝিস। তাহলে আজ কেন এমন করছিস? মা আর ভাইয়ের দিকে তাকিয়ে মলিন হাসল তুবা। আমরা যন্ত্রণা কেউ দেখেনি মা, ওরটা সবাই দেখছে। আমি গুমরে গুমরে মরেছি রোজ। ও প্রকাশ করছে আমি করতে পারিনি, তাই এত মায়া হচ্ছে তোমার। আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি বলেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সে। আচমকা তার মাথাটা চক্কর দিয়ে উঠে। নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য চেয়ার ধরে তড়িৎ গতিতে মনোয়ারা বেগম তাড়াতাড়ি মেয়ের কাছে আসলেন। ফুরবল গলায় তুবা বলল, মা, নিশ্চয়ই প্রেশার ফল করেছে। আমাকে তাড়াতাড়ি স্যালাইন গুলে দাও। ইদানিং বড্ড ক্লান্ত লাগে আমার। মাঝরাস্তায় এসে গাড়ি থেমে গেল তাহমিদের। ড্রাইভারকে জিজ্ঞেস করতেই বলল টায়ার পাংচার। ঘড়ির দিকে তাকালো এক পলক। অফিস টাইম শুরু হওয়ার বেশি সময় নেই। গাড়ি থেকে নেমে বাসের জন্য দাঁড়ালো সে। মিনিট 5 অপেক্ষার পর বাস এলো। চট করে উঠে পড়ল বাসে। কিন্তু বাসে ওঠার পর বুঝতে পারল বড় ভুল করে ফেলেছে, এত ভিড়। ঘাড় ঘুরিয়ে পিছনের দিকে তাকাতেই নজরে নাজিফার চেহারা। চোখে মুখে কেমন বিরক্তি ভাব জেঁকে বসেছে। বারবার পিছনের দিকে তাকাচ্ছে। নাজিফা এখনো তাকে খেয়াল করেনি। আরও অনেক পুরুষ মহিলা দাঁড়িয়ে আছে। চোখমুখ কুঁচকে আবারও পিছনের দিকে ফিরল সে। আশানুরূপ কিছু না দেখে সামনের দিকে তাকাল। তাহমিদের চোখে চোখ পড়ে। হঠাৎ করে তাহমিদকে দেখেই যেন তার চক্ষু জোড়ায় একরাশ অসহায়ত্ব ভর করে। এবার আর বুঝতে বাকি রইল না কি হচ্ছে। তাহমিদ ঠেলে পিছনের দিকে যেতে লাগল। মেজাজ গরম হয়ে গেছে তার। আশেপাশের মানুষ চড়া গলায় বলছে, আরে মিয়া, ঠেলে কই যান? পিছনে জায়গা আছে নাকি? কোনো জবাব না দিয়ে তাহমিদ সোজা গিয়ে নাজিফার হাত ধরে। আতকে ওঠে নাজিফা। বাস থামান। একেবারে সাইডে রাখবেন। এটা স্টপেজ নাকি? আপনার কথা মতো বাস থামবে? আমি বাস থামানোর কথা বলাতে তেলেবেগুনে জ্বলে উঠলেন। আর একটা মেয়েকে যে জানো আর ওগুলো ভিড়ের অজুহাতে হ্যারেস করছে দেখতে পাচ্ছেন না? এই বাস থামাইতে বলছি না? যে ওকে বাজেভাবে স্পর্শ করেছ, নিজের মা অথবা বোনকে গিয়ে জিজ্ঞেস করো এভাবে স্পর্শ করলে ঠিক কতটা মজা পায়। আর কোনো কথা বলল না কেউ। পাবলিক ট্রান্সপোর্টে নিজেকে প্রোটেক্ট করতে না পারলে উঠেন কেন? স্পর্শ করার সাথে সাথে ঠাসিয়ে চড় দিতে পারলেন না? ঢাকা শহরে চলতে হলে এভাবে সাহস নিয়ে চলতে হয়। নামুন গাড়ি থেকে। আর এই যে আপনাকে বলছি, বাসে জায়গা না থাকলে মহিলাদের বাসে উঠান কেন? এসব বাজে ছোঁয়ায় মেয়েরা ঠিক কতটা মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয় জানেন? বাস থেকে নেমে নত মস্তকে দাঁড়িয়ে রইল নাজিফা। তাহমিদের ভীষণ রাগ হচ্ছে। মেয়েটা আগেই প্রতিবাদ কেন করল না? রাগে ফোঁস ফোঁস করতে করতে বলল, পানি হবে? পানির বোতলটা বের করে দিতেই ঢকঢক করে পানি খেয়ে পুনশ্চ জিজ্ঞেস করল, এমন বাজ পরিস্থিতি কি রোজ হয়? মাঝে মাঝে হয়, সব সময় তো ভিড় হয় না। প্রতিবাদ করতে পারেন না? বিষণ্ণ হাসল নাজিফা। করেছিলাম একবার। উল্টো আমাকেই সবাই এটা সেটা বলেছে।
এত খুঁতখুঁতে হলে বাসে চড়ি কেন? বাবাকে কেন প্রাইভেট কার কিনে দিতে বলি না কেন হেনতেন? মেয়েদের পুরুষরা ভোগ্য পণ্য মনে করে। আপনি আর বাসে চড়বেন না। প্রয়োজন হলে অফিসের কাছাকাছি বাসা নিবেন। আপন মনে বিড়বিড় করল, আপনাকে অন্য কোনো পুরুষ ছুঁয়ে দিল আমার সহ্য হবে না। তুবার ঝামেলাটা শেষ হোক, আপনাকে একেবারে নিজের করে নিব। 5 বছর আগে থেকে তো একটা সফট কর্নার ছিলই, আর এখন রোজ আপনাকে চোখের সামনে দেখে পুরোপুরি এডিক্টেড আমি। এই নেশা কখনো কাটবে না। আমায় ডেকেছিলে? যুবকের কথায় ঘাড় বাঁকিয়ে তাকায় মানুষটা। বাঁকা হেসে একটা কাগজ এগিয়ে দেয় তার দিকে। কাগজটায় একবার নজর বুলিয়ে বলল, কি দরকার আর এসব করার? এলাকার সবাই এখন ওকে খারাপ জানে। মেয়েটা লজ্জায় গ্রামে আসে না। এবারও তুমি তার সম্মান নিয়ে টানাটানি করবে? মেয়েটার চোখের পানির প্রতি ফোঁটার মূল্য তোমাকে চুকাতে হবে। প্রত্যেক ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া আছে। তোমার পাপকর্মগুলো যখন ফল হয়ে আসবে সহ্য করতে পারবে তো? আমাকে জ্ঞান দিতে হবে না। যে কাজ করতে দিয়েছি সেটা কর। আর ঠিকঠাকভাবে না হলে তার ফল ভোগ করবে তোর মা। রাগান্বিত চোখে দাঁত কিরমির করে সেখান থেকে প্রস্থান করল যুবক। কাউকে সুখী হতে দিব না। আমার জীবনে সুখ নেই তো তোদের জীবনেও নেই। নতজানু হয়ে বসে আছে ফয়সাল। কুচকানো শার্ট, এলোমেলো চুল, চোখের নিচে কালো দাগ। মনোয়ারা বেগম অসহায় ভঙ্গিতে চেয়ে রইলেন জামাতার দিকে। শাশুড়ির দিকে তাকালো ফয়সাল। ধরা গলায় বলল, একটু এখানে আসার জন্য বলুন না তুবাকে। আমি একটা নজর দেখেই চলে যাব। বলেছি তো, মেয়েটা কি যে করে কিছুই বুঝতেছি না। কিয়ৎকাল বাদে ড্রয়িং রুমে উপস্থিত হয় তুবা। হাত ভাঁজ করে বলে, ফারিয়ার জন্মদিনে ইতি ঘটবে সবকিছুর। তোমার পথ আলাদা আর আমার পথ আলাদা। মুখের আদলে বিষাদ আর বেদনার্ত ছাপ তুলে তুবার পানে চেয়ে রইল অপলক, অনিমেষ। তৃষ্ণার্ত, পিপাসার্ত চক্ষের তৃষ্ণা মিটাচ্ছে ফয়সাল। এতদিন পরে তুবাকে চক্ষের সম্মুখে দেখে বুক কাঁপছে তার। চক্ষুর চেয়েও তার প্রশস্ত বুকটা আরও পিপাসাকাতর হয়ে উঠল। স্থির, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল ফয়সাল। নিজের প্রিয় মানুষটার এমন বিধ্বস্ত, বিষণ্ণ, শ্রান্ত, জরাজীর্ণ চেহারা দৃষ্টি গোচরীভূত হতেই অন্তর্দেশ মোচড় দিয়ে উঠে তুবার। বার কয়েক পলক ফেলে নিজেকে ধাতস্থ করল। দৈবাত হৃদ্গহীনে সূচিত হওয়া প্রকাণ্ড ঝড়ের রেশ, আভাস মুখে টানলেই সম্মুখের মানুষটা সেই ঝড়ের অস্তিত্ব টের পেয়ে যাবে। আর্তনাদের স্বর স্ফুরিত হল ফয়সালের কণ্ঠনালী দিয়ে। তুমি কি সত্যি আমার থেকে দূরে চলে যাবে? সম্বিত ফিরে পেল তুবা। ফয়সালের দিকে স্থবির, স্তিমিত, নিমিষহারা চাহনি নিক্ষেপ করল। এক কথা বারবার বলতে ইচ্ছে করে না আমার। আমি আমার সিদ্ধান্ত বহু আগেই জানিয়েছি তোমাকে। যে সম্পর্কে বিশ্বাস নেই সেই সম্পর্কের বাঁধনে থাকার মানেই হয় না। রক্তশূন্য হয়ে এলো ফয়সালের চেহারা। গলা ফাটিয়ে চিৎকার করে তার বলতে ইচ্ছে করছে, আমাকে এভাবে নিঃস্ব করে দিও না। তোমার শূন্যতা আমাকে এই কয়দিনে একেবারে শেষ করে দিয়েছে। কিন্তু বলতে পারল না কিছুই। অসহায় নেত্রে চেয়ে রইল। জড়িয়ে যাওয়া গলায় বলল, একটু ফারিয়াকে এখানে নিয়ে আসবে? আমার মেয়েটাকে কতদিন দেখি না। ভাবান্তর হল না তুবার। কঠিন মুখে বলল, ফারিয়াকে দেখে কি করবে? ওর সাথে তো তোমার কোনো সম্পর্ক নেই। একরাশ অসহায়ত্ব ভর করল ফয়সালের মুখশ্রীতে। মলিন হেসে বসা থেকে উঠে দাঁড়াল। পকেট থেকে লকেটযুক্ত একটা চিকন সরু চেইন বের করে টি টেবিলের ওপর রাখল।
পছন্দ হয়েছে বলে ফারিয়ার জন্য নিয়ে এসেছি। ওর গলায় এটা পরিয়ে দিও। ভাবলেশহীন তুবা পুনশ্চ বলল, নিয়ে যাও ওটা। আমার মেয়ে অপরিচিত কারো দেওয়া জিনিস ব্যবহার করে না। ফয়সাল অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল সামনে দণ্ডায়মান কঠিন শক্ত মনের মানবীর দিকে। ফেলে দিও বলেই পা বাড়াল সদর দরজার দিকে। দুকদম এগিয়ে গিয়েও আবার পিছু ফিরে তাকাল। আমি এক পরাজিত সৈনিক, তবে আমিও আমার সিদ্ধান্তে অনড়। মাথায় রেখো কথাটা। আর দাঁড়াল না ফয়সাল, বড় বড় কদম ফেলে চলে গেল। ফয়সালের যাওয়ার পানে ক্রুদ্ধ নয়নে তাকিয়ে রইল তুবা। হে গো নাজিফাহ, কে কি বাড়িতে আসতে বলবে? ফাহমিদা বেগমের কথায় শুনে সন্দিহান দৃষ্টিতে তাকায় খালেদ মোশাররফ। আসলেও মেয়েকে বললে কি বাড়িতে আসবে? চিন্তিত স্বরে বললেন। বলেই দেখি না কি বলে ও। এভাবে কি আর জীবন পার করা যায়? মেয়েটাকে ভালো পাত্রস্থ করতে পারলে মরেও শান্তি পেতাম। তপ্ত শ্বাস ফেলে ফাহমিদা বেগম বলেন, ফোন করো একটা। মাথা দুলিয়ে মেয়ের নাম্বারে ফোন লাগায় খালেদ মোশাররফ। বহুদিন পরে গায়ে শাড়ি জড়ানোর শখ হয় নাজিফার। দুপ্যাচ দিয়ে শাড়ির টেনে বসে অসহায় হয়ে বসে রইল সে। শাড়ির কুচিগুলো ঠিক করতে গেলে এবড়ো খেবড়ো হয়ে যাচ্ছে। আকস্মাৎ নাজিফার মোবাইল বেজে উঠল। মোবাইল স্ক্রিনে ভেসে থাকা বাবার নামটা দেখে মুখের বিরক্তির রেখা সরে গিয়ে অধর কোণে ফুটে উঠল মৃদু হাসি। শাড়ি প্যাঁচানো অবস্থায় উঠে দাঁড়াল। মোবাইল রিসিভ করে কানে ধরে রুমের জানালা খুলে দিল। একদলা স্নিগ্ধ শীতল পবন গা ছুঁয়ে দিল নিবিড়ভাবে। কি করছো বাবা? বাবা মেয়ের ভালোমন্দ খোঁজ খবর নেওয়া চলল কিছুক্ষণ। আচমকা একেবারে নিশ্চুপ হয়ে গেলেন খালেদ মোশাররফ। বাবার একেবারে নীরব হয়ে যাওয়ায় কপালে সূক্ষ্ম রেখার ভাঁজ পড়ে নাজিফার। কি হয়েছে বাবা, একেবারে চুপ হয়ে গেলে কেন? আমতা আমতা করতে লাগলেন খালেদ মোশাররফ। পাশে বসে থাকা ফাহমিদা বেগম তাগাদা দিতে লাগলেন কিছু একটা বলার জন্য। বাবার একটা শেষ কথা রাখবি মা? এটাই শেষবার, আর কখনো এই বিষয়ে তোকে কোনো কথা বলবো না। কুজিত হওয়া কপাল যেন আরো কুজিত হল নাজিফার। কি কথা বাবা? ঢুক গিলে নিজের শুষ্ক কণ্ঠনালী ভিজিয়ে নিলেন খালেদ মোশাররফ। তুহিন একটা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। ছেলেটা ওর পরিচিত, কলেজের প্রভাষক। তুই কি একবার বাড়ি আসবি? ওরা তোকে একবার দেখবে। আনমনে বলল, তুহিন ভাই? হ্যাঁ, তুহিন নিয়ে এসেছে। আসবি মা একবার? পূর্বে বাবার অপমানিত হওয়া মুখ চোখে ভাসতেই আতকে উঠল নাজিফা। বাবার জন্য বুক ফেটে যায় তার। কি দরকার বাবা? এসবের দিকে এগিয়ে যাওয়া মানে আবারও যেচে অপমানিত হওয়া। বাবা, আমাকে কেউ কথা শুনাক তাতে আমার আপত্তি নেই, কিন্তু তোমাকে কেউ কিছু বললে আমার কলিজা ফেটে যায়। এভাবেই তো ভালো আছি। শুকিয়ে যাওয়া ঘা কেন আবারও নতুন করে জখম করছ? তোমাকে কেউ কিছু বললে আমার সহ্য হয় না বাবা। অপদার্থ মনে হয় নিজেকে। চোখ দুটো ছলছল করে উঠল খালেদ মোশাররফের। উনার মেয়েটার এত দুঃখ কেন? এই প্রশ্নের উত্তর তিনি আজও খুঁজে পাননি। ধরা গলায় বললেন, এটাই শেষবার মা। আসলে আমি বাবা তো। সন্তানের সুখটাই আমার কাছে মুখ্য। কে কি বলল বাবারা এসব তোয়াক্কা করে না। আজ যদি আমি চোখ বুজি তোকে দেখার কেউ থাকবে না। আমি থাকতেই তো তোকে। আর কিছু বলতে পারলেন না খালেদ মোশাররফ। কথাগুলো দলা পাকিয়ে আটকে গেল গলায়। গাল বেয়ে গড়িয়ে পড়ছে ব্যর্থতার অশ্রু। মুখে আঁচল চেপে নৈশব্দে কাঁদছেন ফাহমিদা বেগম। হুট করেই সব এলোমেলো হয়ে গেল।
জীবনতরী যে তীর খুঁজে পাচ্ছে না। মাছ নদীতে ভাসছে তো ভাসছেই। কেমন আছেন, মা? বহুদিন পরে তুবার কণ্ঠস্বর শুনে বুকের মাঝে শূন্যতা অনুভব করলেন রাশেদা খাতুন। এই মেয়েটাই বাসা মাতিয়ে রাখত। মরুভূমির মতো খা খা করতে থাকা বাসাটায় একবার চোখ বুলালেন তিনি। যেমন থাকার কথা ছিল তেমনই আছি। মনটা খারাপ হয়ে গেল তুবার। শোনা গেল তার বিষণ্ণ স্বর। আপনি ঠিকমতো ঔষধ খান তো? ইনসুলিন কে দিয়ে দেয়? কোনো উত্তর দিলেন না রাশেদা খাতুন। সদুষ্ণ শ্বাস ফেলে তুবা। মা, ফারিয়ার জন্মদিনে আসবেন তো? তোরাই কর আনন্দ। আমার মতো বুড়ো মানুষকে আর টানিস না। আসতে যে হবেই মা। সমাপ্তিটা যে সেদিনই ঘটবে। কণ্ঠনালী কাঁপছে রাশেদা খাতুনের। সিদ্ধান্ত আমি তোর উপর ছেড়ে দিয়েছি। তারপর এই বুড়ো মানুষটা জানতে চায়, তুই কি সত্যি এই সংসারে ফিরবি না? রহস্যময়ী হাসল তুবা। সময় আমার উপর কি সিদ্ধান্ত চাপায় দেখা যাক। আপনি কিন্তু আপনার ছেলেকে নিয়ে আসবেন। কি করে, কিভাবে নিয়ে আসবেন আমি কিছুই জানি না। তবে আপনাদের উপস্থিতি আমার চাই। একটা রেস্টুরেন্টে মুখোমুখি বসে আছে তুবা আর মিলন। মিলনের হাত তুবার হাত স্পর্শ করতেই তুখর শব্দে বেজে উঠল তুবার মোবাইল। মেকি হেসে তুবা মিলন বলল, 2 মিনিট কথা বলি? মোবাইল কানে ধরে ফিসফিস করে বলল, হুমায়রা, আমি মিলন ভাইয়ের সাথে ডেটে আসছি। তোকে সন্ধ্যায় বাসায় গিয়ে কল করব। চমকৃত, বিস্মিত হুমায়রা। তুবার কথা ঠিক হজম করতে পারছে না সে। এটা কি আদৌ সম্ভব? আর ইউ ক্রেজি তুবা? আমি তো সেদিন ভেবেছি তুই জাস্ট তামান্নাকে শুনিয়ে এসব বলেছিস। তামান্নাকে শুনিয়ে বলিনি। আমি আমার মনের কথাই বলেছি। রাখছি এখন। মোবাইল হাত থেকে রেখে মিলনের চোখে চোখ রাখে তুবা। মিলনকে উদ্দেশ্য করে বলল, পাশেই আবাসিক হোটেল আছে একটা, যাবেন? কফির কাপে চুমুক দিয়েছিল সে। খুক করে কাশতে শুরু করে। তুমি সিউর? মাথা দুলায় তুবা। অতঃপর বিল মিটিয়ে সেখান থেকে বের হল তারা। একটা রিকশা ডেকে সেখানে চড়ে বসল তারা। মিলন রিকশার হুড তুলে দিল। মুচকি হাসল তুবা। ভয় পাচ্ছেন বুঝি? প্রত্যুত্তরে মুচকি হাসল মিলনও। তা তো একটু পাচ্ছি, বলে মুখে মাস্ক লাগিয়ে নিল। মিনিট 15 বাদে রিকশা এসে থামল। ভাড়া মিটিয়ে হোটেলে ঢুকে বসে রইল তারা কিছুক্ষণ। তুবা মোবাইল স্ক্রোল করছে, আর মিলন এদিক ওদিক তাকাচ্ছে। আচমকা ঠোঁটের কোণে ক্রূর হাসি ফুটে উঠল তুবার। মোবাইল পার্সে রেখে নেত্রপাত করল মিলনের দিকে। 5 দিনের ফলাফল আজ পাব সত্যিই ভাবিনি। লুকোচুরি শেষ হল তবে। মিলনের কথা শুনে দুর্বোধ্য হাসল তুবা। এই হাসির পিছনে লুকিয়ে আছে 5-6 বছরের পাওয়া অপমান, হাজার অবহেলা আর কষ্ট। 2 ঘন্টা পরে সেখান থেকে বের হয়ে এলো দুজন। তুবার ঠোঁটের কোণে অদৃশ্য হাসি। ফারিয়ার জন্মদিন আজ। পুরোদমে ব্যস্ত তুবা। সেভাবে কাউকে বলেনি। ঘরোয়া আয়োজন করা হয়েছে। হুমায়রা, তামান্নার বর আর মেয়ে এসেছে। এখনো এসে উপস্থিত হয়নি রাশেদা খাতুন আর ফয়সাল। গরুর মাংস ম্যারিনেট করছে তুবা। আজ সব আয়োজন সে নিজের হাতে করবে। হুমায়রা আর তামান্না পাশে দাঁড়ানো। আজই কি সবকিছুর ইতি টানবি? তামান্নার কথায় নির্জীব চাহনি নিক্ষেপ করে তুবা। অগোচরে থাকা সবকিছু এবার সম্মুখে আসা খুব প্রয়োজন। যেখানে বিশ্বাস নেই সেখানে কেন থাকব? ভেবেচিন্তে সিদ্ধান্ত নে তুবা।
ফারিয়ার জীবন এতে জড়িয়ে। হুমায়রার পানে নেত্রপাত করল তুবা। চেয়ে রইল অপলক। আমার মেয়ের জন্য আমি একাই যথেষ্ট। তোর ভাই কি আসবে না তামু? আজকের দিনে তার উপস্থিতি বড্ড প্রয়োজন। মেরে ফেলবি আমার ভাইকে? বাঁচা আর মরা আল্লাহর হাতে। তবে তোকে আর ভাইকে আমার ধন্যবাদ দেওয়া বাকি। বাঁকা হাসল তামান্না। হুমায়রা কিছু না বুঝে আহাম্মকের ন্যায় তাকিয়ে রইল। রান্নাবান্নার পর্ব শেষ। দুপুর গড়িয়ে বিকেল হল। দিনের আলো ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে। রৌদ্রের প্রখরতা কমে গিয়ে শীতলতা বিরাজ করছে চারপাশে। তাহমিদের রুমে নিজেদের নিয়ে আলাপচারিতা চালাচ্ছে সোহেন আর তাহমিদ। ঘেমে নিয়ে একাকার তুবা। শাওয়ার নেওয়া প্রয়োজন। বসার ঘরে বসে আছে তামান্না আর হুমায়রা। নিজের রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকতে গিয়েও ঢুকল না তুবা। ভাবল একটা বার ফয়সালকে কল দেওয়া দরকার। যদি না আসে। কিছু না ভেবে ফোন লাগালো ফয়সালের নাম্বারে। মোবাইল বেজে চলেছে ফয়সালের। তুবার নাম দেখেও কোনো প্রতিক্রিয়া জানালো না। ঠিক কিসের জন্য ফোন দিয়েছে জানা আছে ফয়সালের। রিং হতে হতে কেটে গেল। আবারও বাজতে শুরু করল মোবাইল। অনিচ্ছা সত্ত্বেও রিসিভ করল সে। মোবাইল কানে ধরে একেবারে নিশ্চুপ, নীরব রইল। সন্ধ্যা হয়ে এলো আর কখন আসবে? বিরহের দহনে পুড়িয়ে তিলে তিলে না মেরে একেবারে মেরে ফেললেই তো পারো। ফয়সালের কথা শুনে শব্দযোগে হাসতে লাগল তুবা। সেই হাসির শব্দ বড্ড যন্ত্রণাময় মনে হল ফয়সালের। আজকে একেবারেই মেরে ফেলব। তাই তো ঘটা করে এত আয়োজন করলাম। হৃদগহীনে ভাঙচুর শুরু হল ফয়সালের। নিজের প্রতি নিজের করুণা হচ্ছে তার। নিজের ভুলের কারণে আজ তার এই অবস্থা। আমি আজ গেলেই তুমি সব সম্পর্ক ছিন্ন করবে। চেঁচিয়ে উঠে তুবা। এই একেবারে মেজাজ খারাপ করবে না। আসতে বলছি সো আসতে হবে। এই বেশি বোঝার কারণে তুমি কষ্ট পাচ্ছ। আজ যদি তুমি এই বাড়িতে না আসো তাহলে এটাই আমাদের শেষ কথা হবে। কখনো আমাদের চোখের দেখাও দেখতে পাবে না। কথাটা মাথায় ঢুকিয়ে নাও। এইমাত্র আমার সাথে যেভাবে কথা বললে বহু বছর আগে যদি এভাবে কথা বলতে তাহলে এমন পরিস্থিতির মুখোমুখি আমরা হতামই না। সেদিন তুমি আমাকে দুটো থাপ্পড় দিতে তাহলে আর আমাকে গুমরে গুমরে মরতে হতো না। এবারে গলার স্বর নরম হয়ে এলো তুবার। শূন্যতায় তো সমানতালে সেও পড়ছে। তফাৎ সে কাউকে দেখাতে পারছে না। কঠিন হওয়ার মুখোশে আবৃত করে রেখেছে নিজেকে। মাঝে মাঝে আমরা যা ভাবি বা কল্পনা করি তেমনটা নাও হতে পারে। শেষটা হয়তো আমাদের ভাবনার থেকেও সুন্দর হতে পারে। তোমার কাছে আমার রিকোয়েস্ট থাকবে আসার জন্য। নিজের জামা কাপড় এক এক করে ভাঁজ করে ব্যাগে রাখছে নাজিফা। সকালের ট্রেনে বাড়ি যাবে সে। গ্রামের ভেজা মাটির গন্ধ, সিদ্ধ ধানের ভাপের ঘ্রাণ, পুকুরে জাল ফেলে ধরে আনা মাছ মায়ের সাথে বসে কাটতে বেশ লাগে তার। কতদিন হলো ভেজা মাটির গন্ধ নেওয়া হয় না। গ্রামের নির্মল বাতাস গায়ে এসে ঠেকে না। আর কয়েক ঘন্টা পরে নিজের গ্রামে পা রাখবে সে। ভাবতেই প্রফুল্ল হল মন। পরক্ষণেই মন খারাপ হয়ে গেল। এভাবে তোড়জোড় করে গ্রামে যাওয়ার একটাই কারণ খালেদ মোশাররফের ফুফাতো বোন বকুল নাকি অনেক অসুস্থ। নাজিফার আর একটা মা তিনি। এত ঘটনার পর সবাই যখন মুখ ফিরিয়ে নিয়েছিল, একমাত্র এই একটা মানুষ তাকে পরম মমতায় আগলে নিয়েছিল। কারো কথা তিনি বিশ্বাস করতে চাননি। এসব কটু কথা থেকে বাঁচাতে নিজের ভাইয়ের ছেলে শিহাবের সাথে বিয়ের প্রস্তাব দিয়েছিল। পোড়া কপাল হলে যা হয়। বেঁকে বসে শিহাব। সে কখনোই নাজিফাহকে বিয়ে করবে না সাফ সাফ জানিয়ে দেয়। বকুল নামক মানুষটার সংসার হয়নি।
বিয়ের পর কোনো অজানা কারণে স্বামীর বাড়ি ত্যাগ করেছিলেন তিনি। গ্রামের মানুষের কটু কথা কম শুনতে হয়নি তাকে। কেউ শুনিয়ে শুনিয়ে কিছু বললে মুচকি হাসত আর বলত, লোকে হাজার কথা বলবে, সব কথা গায়ে মাখতে নেই। ভালোবাসাবিহীন মানুষ চলতে পারে না। যেখানে ভালোবাসা নেই সেখানে সংসার হয় না। তাই চলে এসেছি। পুরনো কথা ভাবতেই মন বিষিয়ে গেল নাজিফার। সেই মানুষটার মতোই তার কপালটা। পার্থক্য শুধু ওই মানুষটার বিয়ে হয়েছে, তার হয়নি। কিন্তু মানুষের ধারালো কথার বাণে জর্জরিত হয়েছে দুজনেই। তপ্ত শ্বাস ফেলে নিজের কাজে মন দিল সে। গোছগাছ শেষ করে মোবাইলটা হাতে নিল নাজিফা। সেই নাম্বারে তাকিয়ে রইল অনিমেষ। আজ অনেকদিন হলো কোনো মেসেজ আসে না। হাজার জল্পনা কল্পনা শেষে ডায়াল করল সেই নাম্বারে। নাম্বার বন্ধ। মনটা খারাপ হয়ে গেল নাজিফার। মেসেজ পাঠালো সেই নাম্বারে, আমার মনে অনুভূতির জাল বুনে হাওয়া হয়ে গেলেন জনাব। এই অধমকে একটু দেখা দিল কি হয়? আমি যে মরিয়া হয়ে আছি আপনার সাক্ষাৎ পাবার জন্য। ড্রয়িং রুমে নতজানু হয়ে বসে আছে ফয়সাল। রাশেদা খাতুন এসেই নাতনির কাছে বসে আছেন। ফয়সালরা যখন এই বাড়িতে পা দেয়, ফারিয়া ওদের দেখামাত্র বাবা বলে তার কাছে যেতে নিয়েও পিছিয়ে যায়। হয়তো সেদিনের সেই হিংস্র রূপটার কথা মনে পড়ে গেছে। বাবা আর সন্তানের দূরত্ব যে বাবাকে ঠিক পোড়ায় তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে ফয়সাল। নিজেকে ব্যর্থ মনে হচ্ছে তার। রাত বাড়তে লাগল। কেক কাটার সময় হয়ে এলো। বারবার ঘড়ির দিকে আর সদর দরজার দিকে তাকাচ্ছে তুবা। কিরে, আর কেক কখন কাটবি? তোর মেয়ে কিন্তু পড়ে ঘুমিয়ে যাবে। হুমায়রার প্রশ্নের জবাবে উত্তর দিল তুবা। আরও দুজন গেস্ট আসার বাকি। ঠিক তখনই বেল বাজল। তুবা ঠোঁট প্রসারিত করে বলল, এই তো আমার গেস্ট এসে গেছে। দরজার কপাট খুলতেই প্রবেশ করল মিলন আর তার স্ত্রী। বিস্ময় মুখ হা হয়ে গেল হুমায়রার। তুবার কাছে গিয়ে ফিসফিস করে বলল, তুই উনাদেরও ডেকেছিস? উনার সাথে তো তোর সাথে? কি চলছে তোর মাথায়? তুবা ক্রূর আর রহস্যময়ী হাসল। সারপ্রাইজ। কেক কাটার পর্ব শেষ। ফারিয়া নিজের মাকে কেক খাওয়ানোর পর কেক হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। মেয়ের অভিব্যক্তি বুঝতে পেরে হাঁটু গ্যারে বসে মেয়েকে চোখের ইশারায় কিছু একটা বুঝাল। বিস্তর হেসে বাবার কাছে গেল সে। কাপা কাপা বাবার একটা হাত ধরে টানল। ফয়সাল হাঁটু গ্যারে বসল মেয়ের সামনে। ফারিয়ার চোখে মুখে কিঞ্চিত আতঙ্ক। মেয়ের মুখের দিকে নিমিষহারা তাকিয়ে রইল ফয়সাল। ফারিয়া বাবার মুখের সামনে কেক ধরল। চোখে মুখে একরাশ ভয়, তারপরও বাবাকে কেক খাওয়ানোর জন্য এতক্ষণ নিশ্চুপ দাঁড়িয়েছিল ফারিয়া। এটাই হয়তো রক্তের টান। কথাটা ভাবতেই অশ্রুতে চিকচিক করতে লাগল ফয়সালের অক্ষিকোণ। বার কয়েক পলক ফেলে নিজেকে নিয়ন্ত্রণ করে নিল। মেয়ের হাত থেকে কেক খাওয়ার পর নজর গেল গলায়। এই তো সেদিনের চেইনটা। এক পলক তাকালো তুবার দিকে। অতঃপর মেয়েকে বুকে টেনে নিল। তুবা রোগর গলায় বলল, এভাবে মেয়েকে বুকে মিশিয়ে রাখলে তো হবে না। এখনো সবাইকে কেক খাওয়ানো বাকি। মুচকি হেসে ছেড়ে দিল মেয়েকে ফয়সাল। মা, তুমি সবাইকে খাবার দাও, আমি ফারিয়াকে ঘুম পাড়িয়ে আসি। ফারিয়া খাবে না? ফয়সালের প্রশ্নে ভ্রু কুঁচকে তাকায় তুবা। তারপর ঠোঁট বাঁকিয়ে চলে যায় সেখান থেকে। সবাই খাওয়ার জন্য বসলেও একমাত্র বসল না ফয়সাল। ফয়সাল ভাই, খাবেন না? তোমার আসুক আগে, একসাথে না হয় খাব। তাহমিদ ফিসফিস করে বলল, আপনার জন্য আজ আমার বড্ড মায়া হচ্ছে।
আজ আপনার জীবনটাই এলোমেলো হয়ে যাবে। তাহমিদের কথা শুনে রক্তশূন্য হয়ে গেল ফয়সালের মুখ। চিন্তার মাত্রা তরতর করে বাড়তে লাগল। সেই চিন্তার মাত্রা আরো বাড়িয়ে দিল তামান্না। ভাইয়া, তোমার জন্য আমার বড্ড টেনশন হচ্ছে। একা একা কিভাবে থাকবে তুমি বাকি জীবন? বিষণ্ণ, অনুভূতিশূন্য চাহনি নিক্ষেপ করল ফয়সাল। বোন হয়ে তুইও মজা নিচ্ছিস? খাওয়া দাওয়ার পর্ব শেষ। যার যার হাতে কোকের গ্লাস। সবাই খোশগল্প করছে। শুধু হাসি নেই ফয়সালের মুখে। চিন্তা টেনশনে গলাটা কেমন শুকিয়ে আসছে। হাঁসফাঁস লাগছে তার। অপ্রত্যাশিতভাবে তুবা বলল, এমনটা কেন করলি হুমায়রা? আচমকা তুবার প্রশ্নে হতবিহব্বল হয়ে যায় সে। সন্ধিহান গলায় বলে, কি করেছি আমি? পাশ থেকে তামান্না বলে, কি করেছিস সেটা তো তুই ভালো বলতে পারবি। স্থবির, স্তিমিত দৃষ্টিতে তাকিয়ে বলল। দৃষ্টির অলক্ষ্যে থেকে ফয়সালের মনে আমার জন্য অবিশ্বাসের জাল বুনা, আমার সুন্দর সংসারটাকে ধ্বংস করার চেষ্টা। উল্টো পাল্টা ছবি পাঠিয়ে আমার চরিত্র সম্পর্কে খারাপ মন্তব্য করা। এগুলো কেন করেছিস? আমি তোর কি এমন ক্ষতি করেছি? কিসের জন্য তুই এমন আমার পিছনে, আমার সংসারের পিছনে উঠে পড়ে লেগেছিস? শুকনো ঢুক গিলে গলা ভিজানোর চেষ্টা চালায় হুমায়রা। লম্বা শ্বাস ফেলল সে। তোর মাথা ঠিক আছে? এসব আমি কেন করতে যাব? এসব তো করেছে তা। হুমায়রার কথা শেষ করতে দিল না তুবা। এসব তামান্না করেছে তাই তো? তুই আমায় তামান্নাকে চিনাতে এসেছিস? সেদিন তোর মুখে তামান্নাকে নিয়ে বানোয়াট কথা বহু কষ্টে হজম করেছি আমি। দেখতে চেয়েছিলাম ঠিক কতটা নিচে নামতে পারিস তুই। তোর কিসের এত রাগ আমাদের উপর? হুমায়রা নিস্তেজ স্বরে বলল, কি প্রমাণ আছে তোর কাছে? প্রমাণ না? এই প্রমাণ জোগাড় করার জন্যই তো এত কষ্ট। অপরাধী যখন কোনো অপরাধ করে না তখন কোনো না কোনো চিহ্ন রেখে যায়। ঠিক সেরকম ভুলও তুই করেছিস। যেই নাম্বার থেকে তুই ছেলে সেজে ফয়সালকে কল করতি, তোর মোবাইল হারানোর পর হটকারি তাই সেই নাম্বার থেকেই তামান্নাকে কল করে বসলি। সেটাই ছিল তোর জীবনের কাল। ভাগ্যিস সাথে সাথে তোর নাম্বারটা সেভ করেছিল তামান্না। না হলে তোর মুখোশের আড়ালের হিংস্র রূপটা কখনো দেখতেই পেতাম না। হুমায়রা দুকদম এগিয়ে এসে বলল, বিশ্বাস কর তুবা, তামান্না নিজের অপরাধ ঢাকার জন্য আমাকে ফাঁসিয়েছে। সেটাই, আমার পিছনে লোকও তামান্না লাগিয়েছে, তাই না? তুই কিভাবে আমার সকল খবর রাখিস সেটা জানার জন্যই মিলন ভাইয়ের সাথে ডেটের নাটকটা করি। ধারণা করেছিলাম কেউ না কেউ তো আমাকে ফলো করেই। না হলে দূরে থেকেও আমার সকল খবর রাখা তোর সম্ভব না। তোর উপর যেন কেউ সন্দেহ না করে সেজন্য তো ভয়েস চেঞ্জার দিয়ে কথা বলতি। আমি ঠিক বললাম তো? অর্ধেক খালি হওয়া গ্লাসটা মেঝেতে ছুঁড়ে মারে হুমায়রা। চিৎকার করে বলে, দাঁতে দাঁত পিষে বলে, হ্যাঁ, এসব আমিই করেছি। উল্টো পাল্টা বলে দিক ভ্রম করার চেষ্টা করেছি যেন আমি অবধি তুই না পৌঁছাতে পারিস। চলবে।